আগের দিনের পর্বে গীতি কবিতার সম্পর্কে কিছু কথা বলেছিলাম এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গীতি কবিতার বেশ কয়েকটি রূপ রয়েছে, যার মধ্যে অন্যতম কয়েকটি রূপ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটির কথা বলতেই হয় গীতি কবিতা আলোচনার ক্ষেত্রে, তা হলো ওড। ওড বলতে বোঝায় যে গীতি কবিতায় কবি কোনো ব্যক্তি, বস্তু, ভাব বা শক্তিকে উদ্দেশ্য করে উচ্চ মার্গীয় ও গম্ভীর ভঙ্গিতে প্রশংসা, শ্রদ্ধা বা গভীর আবেগ প্রকাশ করেন, তাকেই মূলত ওড বলা হয়। এই ওড শব্দটি এসেছে গ্রিক ওইড শব্দ থেকে, যার অর্থ হলো গান। প্রাচীন গ্রীসে এই ধরনের কবিতা সঙ্গীতের সঙ্গে গাওয়া হয়ে থাকতো। কিরকম ভাবে? প্রাচীন গ্রীসে ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানকে উপলক্ষ করে সঙ্গীত ও নৃত্য সহযোগে গাওয়া হতো যে স্তুতিমূলক গান, সেগুলিকেই স্তোত্র কবিতা বা ওড বলা হয়ে থাকে। গ্রিক বীরেদের অসামান্য কীর্তিকে স্বাগত স্বীকৃতি জানিয়ে খ্রিস্টপূর্ব 5ম শতকে কবি পিন্ডার রচনা করেছিলেন এমন স্তোত্র কবিতা যা দীর্ঘ, ভাব গম্ভীর হয় এবং যাতে জটিল ত্রিস্তর ছকে যা বিন্যস্ত থাকে। পিন্ডারের স্তোত্র কবিতা ছিল আনুষ্ঠানিক, বিষয় ও শৈলীতে মহান তথা উচ্চভাবে গৌরবমণ্ডিত। গ্রিক নাটকের কোরাসের কণ্ঠে যেসব স্তোত্রের মন্দ্রিত উচ্চারণে রঙ্গমঞ্চে প্রাণ সঞ্চারিত হতো, তাদেরই অনুকরণে কবি পিন্ডার রচনা করেছিলেন বীরেদের সুমহান সম্ভাষণ। পিন্ডারের স্তোত্রমালার ভিত্তিতে যে বিশেষ ধরনের ওড পরবর্তীকালে পরিচিত হয়েছিল, যেগুলিকে বলা হয়ে থাকে পিন্ডারিক ওড। আমি আলোচনাটি প্রথমে একটু করে দিলাম, কারণ ওডের জন্ম হয়েছিল কোথা থেকে সেই বিষয়টা জানানোর জন্য। এবারে আসি, এই যে ওড বা স্তোত্র কবিতা, তার বৈশিষ্ট্য কি? এর মধ্যে উচ্চ মার্গীয় ভাব থাকে। ওডে সাধারণত গম্ভীর মহৎ ভাব প্রকাশ পায়। সম্বোধনের ভঙ্গি দেখতে পাওয়া যায়। এখানে কবি প্রায় কোনো ব্যক্তি, বস্তু বা শক্তিকে সরাসরি সম্বোধন করেন। আবেগ এবং প্রশংসা লক্ষ্য করা যায়। কোনো মহান বিষয়ের প্রতি শ্রদ্ধা, বিস্ময় বা প্রশংসা প্রকাশিত হয়। সঙ্গীত ধর্মিতা লক্ষ্য করা যায়। ছন্দ ও ধ্বনির ব্যবহারে একটি সুরেলা গুণ দেখতে পাওয়া যায় স্তোত্র কবিতার ক্ষেত্রে, এবং এর মধ্যে থাকে একটি গভীর ভাবনা। ওডে প্রায় দার্শনিক বা ভাব গম্ভীর চিন্তার প্রকাশ ঘটে। এবার এই ওডেরও বেশ কিছু প্রকারভেদ রয়েছে। আমি প্রথমেই বললাম পিন্ডারিক ওডের কথা। কবি পিন্ডারের অনুসরণে যে জাতীয় ওড রচিত হতো, যাতে জটিল গঠন এবং উচ্চ মার্গীয় ভাব থাকতো। এছাড়া দেখতে পাওয়া যায় এশিয়ান ওড, রোমান কবি হোরেসের ধাঁচে লেখা ওড। এটি তুলনামূলকভাবে শান্ত, সহজ এবং ব্যক্তিগত ভাবের এর প্রকাশ ঘটে। এছাড়া দেখা যাচ্ছে ইররেগুলার ওড, এতে নির্দিষ্ট কাঠামো মানা হয় না। কবি নিজের মতো করে এই জাতীয় ওড রচনা করে থাকেন। আমাদের ইংরাজি সাহিত্যে বহু ওড রয়েছে। কিটসের লেখা ওড টু নাইটাঙ্গেল, শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের মতো বিখ্যাত ওড রয়েছে, যেগুলির কথা আমরা বহুদিন ধরেই জেনে এসেছি। এছাড়াও একটি কথা মাথায় রাখতে হবে, তা হলো কিন্তু রোমান্টিক যুগে, ইংরাজি সাহিত্যের রোমান্টিক যুগে মূলত এই জাতীয় স্তোত্র কবিতাগুলির বা এই জাতীয় মন্ময় কবিতাগুলির বিশেষ যে উত্থান, সেটা লক্ষ্য করা গিয়েছিল। আমি দুটো বিখ্যাত ওডের কথা বললাম। এছাড়া ভিক্টোরীয় কবিদের মধ্যে টেনিসন রচিত ওড অন দ্য ডেথ অফ দ্য ডিউক ওয়েলিংটন পিন্ডারীয় স্তোত্র কবিতার কিন্তু স্মরণীয় একটি উদাহরণ। কিটসের ওডের কথা বললাম, ওড টু আ নাইটাঙ্গেল, ওড টু অটম, হোরেসীয় স্তোত্র কবিতার নিদর্শন হিসেবে আমরা এগুলিকে ধরতে পারি। এছাড়া বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলতে গেলে খুব একটা সমৃদ্ধ শাখা কিন্তু স্তোত্র কবিতা বাংলা সাহিত্যের নয়। তা সত্ত্বেও সুরেন্দ্রনাথ মজুমদারের
মাতৃস্তুতি, অক্ষয় কুমার বড়ালের মানব বন্দনা, সত্যেন্দ্রনাথ দত্তের নমস্কার, রবীন্দ্রনাথের বর্ষশেষ ও পৃথিবী এবং মোহিতলাল মজুমদারের নারী স্তোত্র এক্ষেত্রে কয়েকটি উদাহরণ আমরা বলতেই পারি ওডের বা স্তোত্র কবিতার ক্ষেত্রে। আর শেষে বলতে হয় ওড গীতি কবিতার এমন একটা রূপ যেখানে উচ্চমার্গীয় ভাব, আবেগ ও প্রশংসা প্রধান হয়ে ওঠে। কোনো মহান ব্যক্তি, বস্তু বা শক্তির প্রতি গভীর শ্রদ্ধা ও বিস্ময় প্রকাশ করার জন্য এই কবিতাগুলি বিশেষভাবে ব্যবহৃত হয়। যে বিষয়টি নিয়ে আলোচনা করব যাকে বলা হয়ে থাকে এলিজি বা শোক কবিতা। শোক কবিতা বা এলিজি মন্ময় কবিতার এক প্রাচীন এবং বিশিষ্ট রূপ। প্রাচীন গ্রিক এবং রোমক সাহিত্যে এলিজিক কুপলেট বলে এক ধরনের যুগল চরণ ব্যবহার করা হতো। এই বিশেষ কাপলেট বা কপলেটে লেখা যে কোনো কবিতাকেই মূলত বলা হতো এলিজি। সপ্তদশ শতক থেকে করুণ ও গম্ভীর যে কোনো কবিতা, বিশেষত মৃত্যু বা অনুরূপ শোক দ্বারা রচিত যে ধরনের কবিতা, সেগুলি এলিজি নামে অভিহিত হতে থাকে। মিল্টনের লিডিয়াস থেকে মূলত এই শোক কবিতার যে সূত্রপাত সেটাকে আমরা ধরতেই পারি। এবার এলিজি জাতীয় কবিতা সম্পর্কে খানিকটা আলোচনা করা যাক। এলিজি হলো গীতি কবিতার বিশেষ রূপ যেখানে মৃত্যু, শোক, বেদনা বা কোনো প্রিয় ব্যক্তির বিষয়ের ক্ষতিতে দুঃখের অনুভূতি প্রকাশ করা হয়। অর্থাৎ যে কবিতায় গভীর শোক ও বেদনাময় আবেগের প্রকাশ ঘটে তাকেই বলা হয় এলিজি। এলিজি শব্দটি গ্রিক এলিজিয়া থেকে এসেছে, যার নাম শোকগাথা। এলিজির যে বৈশিষ্ট্যগুলি আমরা পাই তা হলো অবশ্যই শোক ও বেদনার প্রকাশ, যেটি হলো এর প্রধান ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো মৃত ব্যক্তি বা হারিয়ে যাওয়া বিষয়কে স্মরণ করা, প্রায় কোনো প্রিয় মানুষ, বন্ধু বা মহান ব্যক্তির মৃত্যু উপলক্ষে এটি লেখা হয়। আবেগঘন ও গম্ভীর ভাব, কবিতার ভাষা হয় গম্ভীর, বিষণ্ণ এবং ভাব গভীর। স্মৃতিচারণা, মৃত ব্যক্তি বা হারানো বিষয়ের প্রতি স্মৃতি, গুণ ও অবদানকে স্মরণ করা হয়। শেষে সান্ত্বনার ভাব। অনেকে এলিজিতে শেষ অংশে কোনো না কোনো সান্ত্বনা বা দার্শনিক, অনেক এলিজিতে এই দার্শনিক উপলব্ধি বা সান্ত্বনা লক্ষ্য করা যায়। বর্তমানে শোক কবিতা বলতে বা শোক কবিতা বলতে আমরা যে রচনাকে বুঝি, সেই রচনায় কবি ব্যক্তিগত শোকানুভূতি ও বৃহত্তর সমষ্টিগত শোকের কাহিনীকে ভাষা দান করেন। কিটসের মৃত্যুতে শেলি কর্তৃক লেখা অ্যাডোনিস, বন্ধু আর্থার হ্যালামের মৃত্যুতে শোক জ্ঞাপন করে লেখা টেনিসনের দীর্ঘ রচনা ইন দ্য মেমোরিয়াম, এই জাতীয় বিখ্যাত কবিতা ইংরাজি সাহিত্যে বহু রয়েছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে শোকগীতির ভান্ডার দৃষ্টি আকর্ষণ করার মতো। কবি বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ, গোবিন্দ দাসের বঙ্কিম বিদায়, রবীন্দ্রনাথের স্মরণ, কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়াণে রচিত রবীন্দ্রনাথের সত্যেন্দ্রনাথ দত্ত, এছাড়া হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর, নবীন সেনের মাইকেল মধুসূদন দত্ত, পরবর্তীকালে আধুনিক কবিদের ক্ষেত্রে সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল, শক্তি চট্টোপাধ্যায়ের তুমি আছো সেইভাবে ইত্যাদির কথা বলা যায়। রাখালিয়া শোকগীতির পর্যায়ভুক্ত কালিদাস রায়ের কৃষাণীর ব্যথা, যতীন্দ্রমোহন সেনের চাষার ঘর ইত্যাদির নামও কিন্তু আমাদের উল্লেখের দাবি রাখে। তবে ব্যক্তিগত শোক বা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধায় বাংলায় অনেক স্মরণীয় এলিজি লিখিত হলেও রাখালিয়া শোকগীতি সেরকম উদাহরণ পাওয়া যায় না। এক্ষেত্রে আমি একটু উল্লেখ করে দিই যে খ্রিস্টপূর্ব ৩য় এবং ২য় শতকে মক্সাস, বায়ন প্রমুখ গ্রিক কবিদের হাতে এক ধরনের বিশেষ শোকগীতি উদ্ভব ঘটেছিল, তাকে বলা হয় প্যাস্টোরাল এলিজি বা রাখালিয়া শোকগীতি। প্রিয় বন্ধু বা স্বজনের মৃত্যুতে রাখাল তথা মেষপালকের মুখে বেদনার ভাষা দান করা হতো এই জাতীয় শোকগীতিকে। এই জাতীয় শোকগীতির বহু উদাহরণ ইংরাজি সাহিত্যে পাওয়া যায়। আমি একটু আগেই বললাম বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা সেরকম এই বিষয়টা লক্ষ্য করতে পারি না। যাই হোক, আশা করি এই পর্বে আমি এই দুটি বিষয়ে আলোচনা করতে পারলাম। পরবর্তী পর্বে আমি নিশ্চয়ই ব্যালাড এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ সনেটের আলোচনা আনবো। এবং এছাড়াও আমাদের কিন্তু
তন্ময় যে কবিতা, সেই আলোচনা এখনো হয়নি, তারও পর্ব থাকছে পরেই। আশা করি পর্বটি ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জাতীয় আলোচনা আরো শুনতে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।